হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন পর্ব সংখ্যা 11। লিখুনিতে মিঠুপুরি। ইমামা সরাসরি রুমে ঢুকে দরজা আটকে দিল। তারপর অঝরে কাঁদতে কাঁদতে বিছানার দিকে ছুটে গিয়ে উমর হয়ে পড়ে বালিশের নিচে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে থাকলো। তার চারপাশ হঠাৎই যেন এক অন্তহীন মরীচিকার মতো ধ্বংসযজ্ঞ আর পাপাচারের ছায়া ঘেরা হয়ে গিয়েছে। বেলালুম এই অন্ধকারের বিভীষিকাময় আটকে পড়ে গেছে সে। জানে এখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া এত সহজ নয়। তবুও সে নিজের ভিতরে তেজি মনোভাব দমিয়ে রাখতে পারেনি। স্ব-ইচ্ছায় বা স্বজ্ঞানে জড়িয়ে পড়েছে সে নিশার শূন্যতা ঘেরা মরীচিকায়। অথচ প্রকৃতপক্ষে সে চেয়েছিল সুন্দর সাধারণ একটি জীবন। তাহলে এই সব রহস্য, ষড়যন্ত্র, নিপীড়ন কেন তার উপর এসে পড়ল? সেই ম্যাড পিচ নামের ভয়ঙ্কর ব্যক্তির কাছে তার কি অপরাধ যে তাকে কলুষিত করতে, ভেঙে দিতে, সকলের চোখে খারাপ করতে চায়? আর সেই রহস্যময় আর কে? এর উদ্দেশ্যই বা কী? কেন সে আচরণে এত অস্থির আর এত আগলে রাখতে থাকে? ইমামা উঠে ক্যাবিনেট থেকে সেই কালো কোটটা বের করলো। মাতাল করা ঘ্রাণ তার নিঃসঙ্গতা যেন আরো বাড়িয়ে দেয়। কোটটা বুকে সাথে চেপে ধরে ঢুকরে উঠে ইমামা। ঠিক তখনই ফোনটা আবারও বেজে উঠল। কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে অস্থির কণ্ঠে ঝরল গর্জন, গালাগালি, ঝড়। কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই ফোন ধরিস না কেন? কতক্ষণ ধরে কল দিচ্ছি তোকে। শুয়োরের বাচ্চা, আনসার মি। তুই তখন থেকে কাঁদলি কেন? কাঁদলি বল, স্পিক আপ। ড্যাম ইট, তোকে বলিনি তুই কখনো কাঁদতে পারবি না আমাকে ছাড়া? জবাব দে। কুত্তার বাচ্চা, কেন কাঁদলি তুই? আনসার মি, ইউ ফাকিং ফুল। দীর্ঘক্ষণ ধরে অস্থিরতায় ছটফট করা মানুষ যেমন হাঁসফাঁস করে, অদ্ভুতভাবে সেই একই ছন্দে আচরণ করছিল অপর পাশের অচেনা অদৃশ্য মানুষটা। তার কণ্ঠে ধরা পড়ল তার ছটফটে প্রতিফলন। তবে কি ইমামা তার দুঃখে সঙ্গী খুঁজে পেয়েছে? খুঁজে পেয়েছে কি সেই স্বপ্নের পুরুষকে যে তার দুঃখে অস্থির হয়ে পড়বে? লোকটার ক্রোধের আগুনে ইমামার কান্না হঠাৎ বর্জন হয়ে থামল। স্তব্ধ হয়ে গেল সে। ইমামা অঝরে কাঁদতে কাঁদতে বলল, সবাই আমাকে এত কষ্ট কেন দিচ্ছে? আমি কি করেছি? এসব কি হচ্ছে আমার সাথে? মটমট করে উঠল তার চোয়াল। সে অন্ধকার সুবিশাল একটি কক্ষে দাঁড়িয়েছিল। ভুতুড়ে অন্ধকার আর শ্মশান ঘাটের নিস্তব্ধতা ঘেরা কক্ষটির সম্মুখে দেওয়ালে ছিল টিভির মতো ছোট ছোট অসংখ্য মনিটর। প্রতিটি মনিটরের স্ক্রিনে লাইভ ফুটেজ দেখা যাচ্ছিল। ওয়াসিম মঞ্জিলের প্রতিটি কোণ, ইমান ওয়াসিম ব্যক্তিগত কক্ষ এবং ইমামার ওয়াশরুম ছাড়া ওয়াসিম মঞ্জিলের প্রতিটি কোণায় রয়েছে অগণিত গুপ্ত ক্যামেরা, এমনকি ইমনের বেডরুমও। সে নিজে ইতালিতে থাকলেও পুরো ওয়াসিম মঞ্জিল ছিল তার নক্ষত্রপর্ণে। সবচেয়ে বড় স্ক্রিন দেখা যাচ্ছে ইমামাকে। সে নিষ্প্রদ দ্বিধাহীন নজরে নিমিষেশ তাকিয়ে থেকে হঠাৎ ঝুঁকে এলো, জুম করলো ওর মুখে। বিশাল স্ক্রিনে ভেসে উঠল ইমামার ভেজা মুখশ্রী। ইমামার চোখ থেকে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই তার সমুদ্রনীল চোখে জ্বলে উঠল আগুনের শিখা। ডান হাতে পিঠে ইতালিয়ান অক্ষরের লাইনে আকৃতিতে খোদাই করা শব্দগুলো বেঁকে সবল রক্তঝরা ক্রোধে হাতের শিরা উপশিরায় ফুলে উঠতেই সে স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠে ধীর এক ফোঁটাও কমেনি। সে এক দৃষ্টিতে ইমামার মুখের দিকে তাকিয়ে থেকে টগবগে বলিষ্ঠ কণ্ঠে আওড়ালো, আর কটা দিন সহ্য কর এলিজান। কথা দিচ্ছি, রক্ত দিয়ে প্রেমের চুক্তি লিখব আমি, কাউকে ছাড়ব না। ইমামার কানে যেন তার কথাগুলো পৌঁছায়নি। সে কাঁদতে কাঁদতে ভেতরে সমস্ত যন্ত্রণা এক প্রকার ভেঙে চুরে ছড়িয়ে দিল। যন্ত্রণা বিবশ হয়ে কার সঙ্গে কথা বলছে সে হিতাহিত জ্ঞান তার ছিল না। সে শুধু অনগল বলে যাচ্ছিল, ওরা কেউ আমার সাথে কথা বলছে না। ফোনের ওপাশে অভিশপ্ত রাজা যেন আজ স্বয়ং
স্বপ্নপুরুষ রূপে ধরা দিয়েছে। তার স্বৈরাচারী মনোভাব, হিংস্র ভাব, পাপিষ্ঠ হৃদয় সব কিছু একপাশে রেখে সে দৃঢ়তায় বিবস্ত্র মেয়ের পাশে দাঁড়ালো। আস্থা ভরা কণ্ঠে বলল, আমি বলছি তো, আমি একদম একা হয়ে পড়েছি। আমি আছি, সবাই আমাকে দূরে ঠেলে দিচ্ছে, আমি কখনো দেব না। একদিন সবাই চলে যাবে, এই দেহ প্রাণ থাকতে আমি কখনো যাব না। কেউ আমাকে ভালোবাসে না, আমি ভালোবাসি তো। এবার ইমামা চমকে উঠল, হঠাৎ করেই হুঁশে ফিরল, শুকনো ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, কি? সে আরো দৃঢ়ভাবে বলল, আমি ভালোবাসি তো। ইমামার গলা কাঁপে। আপনি কি বললেন? কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর দীর্ঘশ্বাস এবং অবশেষে নির্দরুণ স্বীকারোক্তি, আমি আপনাকে ভালোবাসি, এলিজা, ইমরা, এরিন। নতুন নামটি শুনে ইমামা কেঁপে উঠল। বিদ্যুতের তরঙ্গ খেলে গেল অভ্যন্তরে। অস্পষ্ট সুরে বেজে উঠল ওর কণ্ঠ, এলিজাবেথ, ইমরা, এরিন, ইয়েস, প্রিন্সেস এলিজাবেথ। ইমামা শিউরে উঠল বিমুগ্ধ পুরুষালী কণ্ঠে এমন সম্বোধনে। একই সঙ্গে অদ্ভুত এক অস্বস্তি কাজ করলো এই নামের কারণে। এই লোকটা সেই শুরু থেকেই বলছে সে ইমামা না, এমনকি কখনো তার নাম ধরে ডাকেনি হয়নি। আজ হঠাৎ এই নাম, তাহলে কি? না, এসব ভাবতে চায় না ইমামা। ডিএনএ রিপোর্ট আসার আগে কারো কথা কান নিতে চায় না সে। ইমামা চুপ হয়ে যেতে দেখে ওপাশের লোকটা যেন ওর মন পড়ল, পিছলে হাসলো বোধহয় সে। তারপর ভূর্ততার সহিত মেয়েটা বানভাসী প্রেমের জোয়ারে ভাসিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র করে হঠাৎ করে কোমল কণ্ঠে আরেকটি সম্বোধন করে বসল, এলিজান। সেই ভারী কণ্ঠে এই নরম কোমল ডাক বিদ্যুৎ ঝিলিক হয়ে নারী কায়ার প্রতি কোণে ছড়িয়ে পড়ে। ক্ষীণ ক্ষণিকে ইমামার কান্না হঠাৎ থেমে যায়। এবার কষ্টের জায়গায় একরাশ অস্থিরতা এসে ভর করল আকুতিভয়ী হৃৎপিণ্ড হৃদয়ে। বুকের ভেতরে অদ্ভুত এক ভাষা অনুভূতি গেসে গেল। সে আবার বলল, সবাই চেষ্টা করবে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলতে, আর আমি একা পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়ে আপনাকে গড়ে তুলব। বিষয় করলে ইমামার কৃষ্ণকালো চোখ দুটো স্থির, স্তব্ধ। রহস্যের ভেতর থেকে এবার সবকিছুই অবিশ্বাস্য ঠেকছে। এই মানুষটা আসলে কি বলছে? শুকনো ঢোক গেলে ইতস্ত কণ্ঠে সে কোনো মতে বলল, আপনি? হ্যাঁ, এই আমি। এই আপনি? বিস্ময়ে ঘোরে পাল্টা প্রশ্ন ইমামার। হ্যাঁ, আপনার আমি, শুধুই আপনার, প্রিন্সেস এলিজাবেথ। এলিজাবেথ স্তব্ধ, বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে শুধু বলল, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু তার কণ্ঠে ছিল পাহাড় সহ দৃঢ়তা। সম্ভব নয়, আবার অসম্ভবও নয়, সব কিছু নির্ভর ইচ্ছাশক্তির উপর। ইমামা নিঃশ্বাস আটকে গেল, মুখ কুঁচকে কণ্ঠ ভেঙে শুধু বলল, আমি অসুস্থ, আমি জানি। আমার হাতে বেশি দিন সময় নেই, যতটুকু আছে পুরোটা আমার। আমি একদিন সব ভুলে যাব। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। সে অদর এলিয়ে মৃদু হাসল ইমামার দিকে তাকিয়ে। তারপর নিরুদ্বেগ ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালো বুক টানা দিয়ে। ফ্লোর ল্যাম্প টার্চের আলোয় তার কালো ওভারকোটের ছায়া ছড়িয়ে পড়েছে দেওয়ালে। পিছন থেকে দেখে মনে হচ্ছে অন্ধকারের রাজা যেন দাঁড়িয়ে আছে। সে একে একে প্রতিটি মনিটরের দিকে তাকিয়ে আবার ফিরল ইমামার চোখে, অথবা জড়তা ছাড়া গম্ভীর দৃঢ়তায় বলল, তবে আমি হব স্মৃতি তৈরির কারিগর। ইমামা তিক্ত হেসে বলল, এসব ডায়লগ ফিল্মই মানায়, বাস্তবে নয়। তার কালচে ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটে উঠল। নাটক সিনেমার শেষ ডিরেক্টর ঠিক করে, আর আমাদের প্রেম কাহিনী ডিরেক্টর আমি নিজেই। সুতরাং শেষ সেভাবেই হবে, ঠিক যেভাবে আপনার আমি চাই। থেমে সামান্য হেসে বুকের ভেতরে জমে থাকা সমস্ত দোটানাও পিছুটান ফেলে সে আওড়ালো, আজ থেকে শুরু আমাদের প্রণয়ের আখ্যান, আর এই আখ্যানের লেখক স্বয়ং আমি নিজেই। পূর্ণতা শেষে পাতায় এমনভাবে লিখব যে সকলের মনে দাগ কাটবে এই ভিলেনের ভালোবাসা। ইমামার কপালে গভীর ভাঁজ পড়ল।
বিস্ময়ের পর বিস্ময়ও স্তব্ধ হয়ে যায়। অস্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, ভিলেন? সে হালকা হেসে বলল, ইয়েস বেবি, আই এম ইউর ভিলেন। আপনাকে পাওয়ার যে যুদ্ধ নেমেছি সেখানে জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই পাওয়া না পাওয়া পথ ছেড়ে ছিনিয়ে নেওয়ার পথটাই বেছে নিয়েছি আমি। বিকজ ভিলেন্স নেভার লেট গো, দে টেক হোয়াট দে ওয়ান্ট। কার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবেন আপনি? আপনার কাছ থেকেই, বাঁকা হেসে বলল। গম্ভীর কণ্ঠে সেই হাসির দিকে অদ্ভুত শোনালো। আমার? হতবিহ্বল ইমামা। ইয়েস বিউটিফুল। একদম মজা করবেন না। ইমামা এবার বেশ সিরিয়াস। মজা? হা হা। কিছুদিন পর আপনি নিজেই আমার কাছে আত্মসমর্পণ করবেন ম্যাডাম, কারণ আমি আপনাকে বাধ্য করব আমার প্রেমে পড়তে। তখন আর মজা মনে হবে না। বাধ্য করে প্রেম হয় না। এটাই তো ভিলেনের ভালোবাসা। যা হয় না, সম্ভব না, সেটাই তারা আদায় করে নেয়। ঠিক যেমন আমি আপনাকে আদায় করব আমার মতো করে। হতভম্ব ইমামা। মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তাকে আরও অবাক করে দিয়ে সে আবার হেঁচকি সরে হিসিয়ে বলল, যখন ভিলেনের এন্ট্রি হয় তখন চারপাশে আর কারো সুযোগ থাকে না। ইউর ভিলেন ইজ ব্যাক, মাই ফাকিং ডার্ক রেড। ইমামা থতমত হয়ে স্তব্ধ হয়ে বসে রইল। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো স্পষ্ট। কিন্তু পরক্ষণে হঠাৎ কেঁপে উঠল ওপাশে লোকটার রাশভারী কণ্ঠে। রাজার শাসনে মতো বজ্রকণ্ঠে হঠাৎ করে সে বলল, ফ্রেম দিস পয়েন্ট অন ইউ উইলিং টু মি। ইউ আর মাইন প্রিন্স, অনলি মাইন। ইউ বিং মাইন means no other man sees you, touch you, or the use touch any other man. ইমামা থরথর করে কেঁপে উঠল। বুকের ভেতরে অস্থিরতা ঢেউ ছড়িয়ে পড়ল। ঘাম ঝরে চোখে পড়ল। সে অস্থিরতা আগুনের রূপ নিল। তখন সে আবারও তাকে ডাকলো, তবে এবার আরও সরাসরি, আরও একনিষ্ঠ সম্বোধন, রেড। এই নিমিষেই সবকিছু হিতে বিপরীত হয়ে গেল। ইমামার মনে পড়ে গেল শয়তানের কথা। সেও সবসময় তাকে রেড ওয়েন বলে ডাকে। ইমামার ধারণা লাল চুলের কারণে তাদের ডাকের সাথে রেড সংযুক্ত। বন্ধুরাও সবসময় কটাক্ষ করে রাশিয়ান বলে ডাকে। এই লাল চুলের জন্যই সকলে বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। হঠাৎ করে নিজের চুলের উপর সমস্ত রাগ ফুঁসে উঠল। ইমামা ফোনটা বিছানার ওপরে রেখে ছুটে গিয়ে কেচি বের করলো। হিত গান শূন্য হয়ে যখনই চুল কাটতে যাওয়ার প্রস্তুতি নিল, তখনই ফোনের ভিতর থেকে ওপাশের মানুষটা কণ্ঠে আসে অনুনয়, আদেশ আর অধিকার মিশালো এক ধরনের সুর। ডোন্ট টাচ মাই থিংস রেড। রুশকন্যার লাল চুল আমার খুব শখের। বহুদিন পর অন্ধকারে ঢাকা মণিকোটায় একটা শখ জেগে উঠেছে। রূপাঞ্জলের সোনালি চুলের ফ্লিন রাইডার যেভাবে মুকুট পরিয়ে দিয়েছিল, আমিও তেমনই করে আমার প্রিন্সেসের রক্তিম কেশে মুকুট পরিয়ে দিতে চাই। ইমামা চিৎকার করে উঠল, আই এম জাস্ট লুজিং মাই সেলফ, প্লিজ লিভ মি অ্যালোন। আই অ্যাম জাস্ট ডান অল অফ দিস, জাস্ট ফিল মি বেবি। তার শীতল কণ্ঠে অদ্ভুতভাবে শীতল হয়ে এলো ইমামার ভিতরে সব অনুভূতি। সে আবারও ফোন হাতে তুলে নিল, বিস্ময় কণ্ঠে জানতে চাইল, ফিল ইউ ইন দিস মোমেন্ট অনলি আই ক্যান কমফোর্ট ইউ। ইউ ডু আই নিড ইউ এক্সপ্লেইন হানি। ইমামা যেন তার ইশারা বুঝতে পারল। শুকনো ঢোক গেলে কোটটা হাতে তুলে নিল, বলল, ইজ ইট ইয়েস বেবি গার্ল। তারপর তার কথা মতো কোটটা গালের সাথে চেপে ধরে শুয়ে পড়ল ইমামা। একটা সময় এভাবে গ্রানে গ্রানে ঘুমের ভিতরে তলিয়ে গেল। স্ক্রিনে ইমামার ঘুমন্ত মুখের দিকে রহস্য করে হাসল সে। বা দিকে ঘুরে সে ফোল্ডিং চেয়ারে
পায়ের উপর পা তুলে বসে সিগারেট ধরালো। ধোঁয়া শূন্য ছেড়ে চোখ তুলে তাকালো বাম দিকের দেয়ালে বিশাল বড় ফ্রেমে টাঙানো ইমামার ছবি। এটা পার্টির দিনের ছবি। তাহলে কি অফিসার মাহেশের কথা মতো ইমামাকে দেখে তার লাভ ইট ফার্স্ট সাইড হয়েছিল? সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সে একনিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে রইল ছবির দিকে। শেষ হলেই উঠে দাঁড়ালো। মনিটরিং রুম থেকে বের হওয়ার সাথে পথে তার সামনে এসে পড়ল পালোয়ানের মতো সুধীর ঘুটঘুটে কালো একজন ব্যক্তি। তার ভ্যাবাচেকা খাওয়া মুখভঙ্গি স্পষ্ট বলেছিল সে সবটা শুনেছে। তার নাম লোকাস। এই রহস্যময় ব্যক্তির ডান হাত সে। লোকাস ভ্রু উঁচিয়ে বলল, এটা কি ব্লাডি বিচের অথেন্টিক কনফেশন ছিল? সে উত্তর দিল না। গ্রীবা সামান্য বাঁকিয়ে সে পিছনে তাকালো। টেবিলের উপরে দাঁড়িয়ে থাকা কাগজগুলোর মাঝে ইমামার সমস্ত একাডেমি সার্টিফিকেট, শৈশবের ছবি, স্কুল কলেজের অনুষ্ঠানের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু সব থাকলেও ইমামার জন্মের সময় কোনো ছবি নেই। কাগজের স্তরে রাখা ছিল ইমামা ও ইমান ওয়াসিমের ডিএনএ রিপোর্ট। সে রহস্যভাবে সেই রিপোর্টের দিকে তাকিয়ে বাঁকা হাসল। এখন প্রশ্ন দাঁড়ায়, তবে কি সে নিজেই কোনো দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিল? আর সেই দ্বন্দ্ব পার করার পরেই কি আজ প্রকাশ্যে এনেছে নিজের অনুভূতি? লোকাসের কথায় বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে ধরে বলল, ফাকিং ইয়েস লোকা। লোকাসের চোখে ভয় ফুটে উঠল। ওর কণ্ঠে কেঁপে ওঠা সুরে আগাম তাণ্ডবে আভাস। ভীতিবিহ্বল কণ্ঠে লোকাস বলল, ফাদার জানলে আপনাকে ধ্বংস করে ফেলবে বস। আই এম গোয়িং টু ডেস্ট্রয় এভরিথিং ফর মাই প্রিন্সেস, বিকজ নাও I am confident and transparent with my own feelings. So from today, thanks will go the wind I went. রক্ত ছলকে ওঠা বলিষ্ঠ কণ্ঠে বলে সে মনিটরিং রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে গিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে ভেসে এলো ভারী ধম্বিক স্বর, হৃদ। সে পিছনে ঘুরে তাকালো। এক মধ্যবয়স্কী ব্যক্তি দাঁড়িয়ে আছে। যদিও চেহারার বয়সের ছাপ একদমই দেখা যায় না। ইয়েস ফাদার। ফাদার দৃষ্টি সুচারু। সন্দিহান কণ্ঠে জানতে চাইল, তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? গম্ভীর সে আবারও গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ালো। নো ফাদার। নতুন ম্যানশনের জন্য জায়গা দেখছো শুনলাম। সে ফাদারের দিকে তাকালো না। চাপা ক্ষোভে ভরা দৃষ্টি ফিরিয়ে নিয়ে জলদ গম্ভীর কণ্ঠে বলল, শান্তির জন্য সবাই একটা জায়গায় প্রয়োজন হয় ফাদার। ফাদার আহত দৃষ্টিতে তাকালো। তুমি এখানে শান্তি পাচ্ছ না রিত? ফিজিক্যালি পাচ্ছি না, মুখের উপর বলে সে হনহনিয়ে চলে গেল। ফাদার স্তব্ধ চোখে চেয়ে থাকলো। দেখলো তার রিত তার থেকে কতটা দূরে চলে গেছে। তার কঠিন সিদ্ধান্ত এই কঠিন ছেলেটাকে কি আরো কঠিন করে দিয়েছে? আকাশে মেঘের তুলনার মতো সাদা ছায়া ভেসে আছে। জানলার পাশে বসে সূর্যে কোমল আলোয় ধুলোমাখা গাছের পাতা ঝিকঝিক করছে। দূরে কারো চায়ের কাপের চামচের টুংটাং শব্দ আর পাখিদের ডাকে ভরেও আছে সকালটা। 3 দিন লাগলো ইমামার কাঁধে ক্ষত শুকাতে। এই 3 দিনে রুমের বাহিরে বের হয়নি সে। যায়নি ভার্সিটিতে। বন্ধ করে মায়ার সাথে তার 3 দিন কেটেছে। ইমান ওয়াসিম সেদিনের পর থেকে আর মেয়ের সাথে কথা বলেন না। মিসেস নেহারিকা তো মেয়ের রুমের দিকেও পা রাখেননি। বোনের যা যা যত্নের প্রয়োজন সব একা হাতে করেছে ইমন। ভাইয়ের নিরলস প্রচেষ্টা আর যত্নে আজ কিছুটা সুস্থ ইমামা। ঠিক করেছে আজ ভার্সিটিতে যাবে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। হাতে আর সময় নেই। এরপর সেই শয়তান কোনো যোগাযোগ করেনি। করবেই বা কেন? সে তো আর লক্ষ্য পূর্ণ করেছে। ইমামাকে বন্ধুর থেকে বিচ্ছিন্ন করেছে। বাবা মায়ের চোখে অবিশ্বাস্য করেছে। সমাজের চোখে কুৎসিত করে তুলেছে। তাই হয়তো সে থেমে গেছে, অথবা হয়তো অপেক্ষা করছে সেদিনে যেদিন দেখবি ইমামা আর নিজেকে গুছিয়ে নিয়েছে।
সেদিন ফিরবে কবর থেকে। কিন্তু এবার ইমামা নিজে দাঁড়াতে পারেনি। তার পাশে দাঁড়িয়েছে এক অদৃশ্য মানুষ, সুদূর ইতালিতে থাকা সেই রহস্যময় লোকটা। মাত্র 3 দিনে ইমামা টের পেয়েছে লোকটা তাকে নিঃশব্দে আগলে রাখছে, কারণ ছাড়া সে একবারও ফোন করে না। অথচ ইমামা জানে সে সবসময় তাকে নজরে রাখছে। ওষুধ খাওয়ার সময় হলে তার ফোন আসে, গম্ভীর ভারী কণ্ঠে ধমক মিশে তাকে তাগাদা। আবার যখন বাবার অবিশ্বাস্য, মায়ের কঠিন মনে হলে ইমামা কান্নায় ভেঙে পড়ে, ঠিক তখনই ফোন বাজে। ওপাশ থেকে বুলেটের মতো ঝাঁপিয়ে আসে সেই কণ্ঠহীন কণ্ঠ। লোকটা ভারী কণ্ঠে ঝাঁঝালো ধমকে আপনা আপনি কান্না থেমে ইমামার ঠিক লোকটার প্রতি ধমকে ভিতরে ইমামা খুঁজে পায় এক অদ্ভুত নিরাপত্তা। লোকটা অন্তত বদমেজাজি, রুড, তবুও তার রুডতার মধ্যে ইমামা খুঁজে পায় তার আশ্রয়ের নিশ্চয়তা। লোকটা সেদিন বলেছিল একদিন ইমামা নিজেই তার প্রেমে পড়বে। সেদিন ইমামা অবাক হয়েছিল, কিন্তু অদ্ভুত আত্মবিশ্বাস লোকটার কথায়। সেদিন সে বুঝতে পারেনি এমন নিশ্চয়তার উৎস কোথায়, কিন্তু এখন সময়ের পড়তে পড়তে কিছুটা হলেও আঁচ করতে পারছে। কেন সে তার কথায় এতটা কনফিডেন্ট ছিল। তবে ইমামা এত সহজ ধরা দেবে না। মায়াকে সারাদিন খাবার নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ইমামা। গাড়ির উঠতেই ফোনটা কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ভয়ে শুকনো ঢোক গিলল ইমামা। আবারও সেই শয়তান নাম্বার থেকে বিশাল বড় একটা মেসেজ এসেছে। ইমামা ম্যাট বিচ দিয়ে তার নাম্বার সেভ করে রেখেছিল। নোটিফিকেশন ক্লিক করে ভীতিগ্রস্ত হৃদস্পন্দন পড়তে শুরু করলো ইমামা। লং টাইম নো সি বেব, চলো আজ তোমাকে শোনাই আরেকটা নরখাদকের গল্প, যাকে ডাকা হয় ব্রু কলিনের ভ্যাম্পায়ার নামে। তার আসল নাম অলবার্ট পিচ। নামের সঙ্গে তার কর্মের খুব অদ্ভুত শিউরে ওঠা মিল। মনোবিকারগ্রস্ত এই মানুষরূপী দানব ছিল জিম করবেটের শিকার করা মানুষখেকো ভাগের থেকেও ভয়ঙ্কর। বন্যজন্তু শিকার করে পেটের দায়ে, আর সে শিকার করত নিজের বিকৃত খায়েশ মেটানোর জন্য। অলবার্ট ফিশ এতটাই বিকৃত মস্তিষ্কে ছিল যে খুন করাও পরেও তার শান্তি আসত না। সে চিঠি লিখত, হ্যাঁ চিঠি লিখত সেই দুর্ভাগা পরিবারগুলোর উদ্দেশ্যে যাদের সন্তান বা প্রিয়জনকে সে নৃশংসভাবে হত্যা করেছে। চিঠি বর্ণনা করত কিভাবে সে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট দিয়েছে, আর সে বর্ণনা লিখতে লিখতে উপভোগ করত নিজের বিকৃত আনন্দ। চলো তার একটা চিঠি পড়া যাক। অ্যালবার্ট পিচ ছিল তার চার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট। ওয়াল্টার, এডউইন আর অ্যানির সঙ্গে তার শৈশব কেটেছিল। তার পরিবার জুড়েই মানসিক অসুস্থতার ছায়া ছিল। বাবা মা ভুগতেন ভিজুয়াল হ্যালুসিনেশনে। এক ভাই পাঠানো হয়েছিল পাগলাগারদে। বোন ও মামাও ছিল মানসিকভাবে অসুস্থ। বাবার মৃত্যুর পর মায়ের অসুস্থতার কারণে অ্যালবার্টকে পাঠানো হয় এতিমখানায়। সেখানে শিশু তাকে হাম অ্যান্ড এগ বলে বিদ্রূপ করত, আর আসল নাম হ্যামিলটন পিচ বিকৃত করে। অপমান ভুলতেও নতুন পরিচয়ের আশায় সে মৃত ভাইয়ের নাম নিজের করে নেয়, অ্যালবার্ট পিচ। শৈশবে এতিমখানার অভিজ্ঞতা অ্যালবার্ট পিচের জীবনে পুরোপুরি বদলে দিয়েছে। সেখানে শিশুদের উপর চলত ভয়ানক নির্যাতন। সঙ্গী ছিল অভাব, অনাহার আর প্রতিদিনের বেদরণ মারপিট। প্রথমে সে ভয় পেত, কিন্তু কিছুদিন পর নিজের মধ্যেই আবিষ্কার করে এক অদ্ভুত পরিবর্তন। মার খেয়ে কষ্ট নয়, বরং এক ধরনের বিকৃত উত্তেজনা অনুভব করতে থাকে সে। মাত্র 9 বছর বয়সেই বুঝে যায় সে আর অন্যদের মতো নয়। 1980 সালে মা এলেন পিচ সরকারি চাকরি পেয়ে তাকে এতিমখানা থেকে ফিরিয়ে আনলেও ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অ্যালবার্ট মুক্তি পেল জায়গা থেকে, কিন্তু বন্দী হয়ে গেল নিজের ভেতরের অন্ধকার। মায়ের সঙ্গে বসবাস শুরু করলেও তার ভিতরে শিশুর অনেক আগেই মৃত্যুবরণ করেছে।
মাত্র 12 বছর বয়সে অ্যালবার্ট টেলিগ্রাফ অফিসে এক কর্মচারীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হয়। কথায় আছে না, যেমন তেমন মিলে, যেমনে তেমন মিলে। সেই কর্মচারীও ছিল বিকৃত মস্তিষ্ক। সেই ছেলেই অ্যালবার্টকে মানুষের মূত ত্যাগ থেকে আনন্দ পাওয়া এবং মানুষকে মল খাওয়ানো শেখায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে অ্যারোগ্লিনা এবং কপ্রোপাজিক বলে। শুনে গা ঘিন ঘিন করছে না? স্বাভাবিক। মলমূত্র খেয়েও তার যত সেই উত্তেজনা লাগছে না। তাই সে নতুন উপায় বের করলো। নিজের আনন্দ দেওয়ার জন্য তার নতুন উপায় হচ্ছে পেটে কুচকিতে একের পর এক স্রোত ফুটিয়ে ব্যথা পাওয়া। যত তীব্র ব্যথা তত বেশি উত্তেজনা। তার এই অভ্যাস জীবনভর রয়ে গিয়েছিল। স্বয়ংকৃত কর্মের জন্য গ্রেফতার হওয়ার পরে এক্স-রে করা হলে তার শরীরে অভ্যন্তরে অনেকগুলো ছুঁত পাওয়া গিয়েছিল। এসবের পাশাপাশি পাবলিক গোসলখানায় যে নগ্ন কিশোর বা যুবাদের দেখা তার শখে পরিণত হয়। অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন নারীকে কুরুচিপূর্ণ চিঠি পাঠানো তার আনন্দের অন্যতম উৎস ছিল। 1903 সালে রুচি করতে গিয়ে ধরা পড়ে অ্যালবার্ট পিচ কুখ্যাত সিং সিং কারাগারে পাঠানো হয়। সেখানে অন্যরা ভয় পেত, সেখানে সে আনন্দ খুঁজে পায়। কারণ সেখানে সে দাগী অপরাধীদের সঙ্গে নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করতে পারত। মুক্তি পেলেও পুরুষের প্রতি তার আকর্ষণ অটুট থাকে। সংসার ছিল, সন্তানও ছিল, তবুও গোপনে একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায়। একদিন এক প্রেমিকের সঙ্গে জাদুঘরে ঘুরতে গিয়ে দেখে এক মূর্তির পুরুষ সঙ্গে ভুলবশত ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছে। সেই দৃশ্য অ্যালবার্টের ভেতরে জেগে ওঠে এক বিকৃত উন্মাদনা। সেদিন থেকেই ঠিক করে এই পরীক্ষা এবার সে বাস্তবে মানুষের উপর চালাবে, এবং সেটা করিয়েছিল ভয়ঙ্করভাবে। অবৈধ প্রেম আর চুরিচামারি অ্যালবার্টের মন ভরছিল না। নতুন যৌনা খোঁজে সে এগোতে থাকে আরো ভয়ঙ্কর পথে। ডেলাওয়্যারে গিয়ে পরিচয় হয় থমাস কেডেন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের সঙ্গে। থমাস তার জন্য ছিল আদর্শ শিকার। কেডেনকে প্রেমের ফাঁদে ফেলে বিকৃত যৌন সম্পর্কে গড়ে তোলে সে। তারপর 2 সপ্তাহ ধরে ফার্ম হাউসে আটকে রেখে চালায় নৃশংস নির্যাতন। শেষ মোমের জাদুঘরে সেই দৃশ্য অনুকরণ ধারালো ছুরি দিয়ে কেডেনের পুরুষাঙ্গের অর্ধেক কেটে ফেলে। পরবর্তীতে জবানবন্দি অ্যালবার্ট বলেছিল, "I shall never forget his scream and the look he gave me. Trust me, red wine." ইমনের আত্মস্বীকার আমাকে প্রশান্তি দিবে। শেষ লেখাগুলো পড়ার সাথে সাথে ইমামার বুকের ভেতরে থেকে চিৎকার ভেসে আসে, ইমন, আমার ভাই। আল্লাহ হাফেজ সবাইকে।